পরিবারের বিয়ের অনুষ্ঠান থেকে আটক হয়েছেন। বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেফতার। সবাইকে চমকে দিয়ে হঠাৎ বিয়ের পিঁড়িতে বসেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার বিকেলে গাজীপুরের একটি রিসোর্টে পারিবারিকভাবেই বিয়ে করেন তিনি। তবে প্রথম দিকে তার স্ত্রী সম্পর্কে কিছু না জানা গেলেও পরে তার পরিচয় মেলে। সার্জিস আলমের বিয়ের ভিডিও, আমি স্ক্রিনশটটা ব্যাকগ্রাউন্ডে অ্যাটাচ করে দিচ্ছি। সো এটা সত্যি যে ভিডিওতে মেয়েটা আমি, কিন্তু ছেলেটা সার্জিস আলম না। যারা অলরেডি আমার বিয়ের কথা জানেন তারা প্রবাবলি জানেন অলরেডি যে ছেলেটা সার্জিস আলম না, বাট যারা আমি স্যালুট দেই, ধন্যবাদ দেই বর্তমানে বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থানের অকুত ভাই সেনানায়ক আমাদের প্রিয় ভাই সার্জিস আলমকে। গতকালকে তিনি বিবাহ করেছেন। সার্জিস গতকালকে বিয়ে করেছে। আমরা আগে জানতাম ছেলেমেয়েরা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে বিয়ে শাদী করে। 2 দিন আগে সার্জিস বিয়ে করলো। এই যে হাসনাত বলেন, সার্জিস বলেন, শেখ হাসিনা পালানোর পর ওরা কেন বিয়ে করলো? ওরা তো দেশ সেবা করার জন্য নেমেছিল, এই তাদের লক্ষ্য ছিল। তাহলে কি ওদের অনেক টাকা পয়সা হয়ে গেল, তাই ওরা বিয়ে করে ফেলছে, এটি বোঝা যাচ্ছে। এই সার্জিস, এই যে হাসনাত আজীবন বঙ্গবন্ধুকে আব্বা ডাইকা, শেখ হাসিনাকে আম্মা ডাইকা তুমি আজকে শেখ হাসিনাকে বের করেছো। এই যে সার্জিস, তুমি এই বেদব ছেলে, কত টাকা খেয়ে চুপ্পুর কাছ থেকে তোমরা ওই প্রোগ্রাম নষ্ট করেছিলে। নেতা হবা, এই নেতা হবা, নেতা হওয়ার সাথ যাচ্ছে। এই যে সার্জিস, এই যে হাসনাত, তুই 28 তারিখে আওয়ামী লীগ ছিলি, তুই 28 তারিখে ছাত্রলীগ ছিলি, তুই 28 তারিখে দালাল ছিলি। সামনে বিয়ে করার একদিন পর ফেসবুক পোস্টে সবার কাছে দোয়া চাইলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিয়ে করেছেন বরগুনা জেলার সার্জিস আলম ভাই, আপনি কেন বিয়ে করতে গেলেন? আপনার উচিত ছিল আপনার উপর যারা ক্রাশ খাইছে সেই নারীদেরকে জানায়া বিয়ে করা, বুঝছেন? সার্জিস আলম বিয়ে করছে, এই বিষয় নিয়ে বর্তমান বাংলাদেশে চলতেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। আবার এদিকে দেখা যাচ্ছে অনেকে বলতেছে সার্জিস আলম নাকি বিয়ে করতে গিয়ে গ্রেফতার হয়েছেন। তো বন্ধুরা, এটা সত্য নাকি গুজব তা আজকের ভিডিওতে প্রমাণ সহকারে দেখানো হবে। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই সমন্বয়ক সার্জিস আলম কি বিয়ে করতে যা সত্যি সত্যি গ্রেফতার হয়েছেন নাকি এটা গুজব। কাউকে ছাড় দিব না, কোন উপদেষ্টাকে না, অন্তর্বর্তীকালীন সরকারকে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বিয়ে করেছেন। 31শে ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ইতোমধ্যে সার্জিস আলমের বউয়ের পরিচয় সামনে এসেছে। জানা গেছে সার্জিস আলমের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফর রহমান। তার বাড়ি বরগুনা সদর উপজেলার 2 নম্বর গৌরী ইউনিয়নের লাকুরতলা গ্রামে। পেশার তাগিদে ব্যারিস্টার লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও 2 ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। সার্জিস আলমের শ্বশুরের পরিবার সূত্রে জানা গেছে গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে গেল শুক্রবার আসরের নামাজের পর পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পূর্ণ হয়েছে। 1 বোন ও 2 ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড়। তিনি একজন কোরআনের হাফেজা, সবসময় পর্দা করে চলেন, তাই তার নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক পোস্টে সার্জিসকে বিয়ের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে আসিফ মাহমুদ লিখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই, বিবাহিত জীবন সুখের হোক। এর কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক লিখেন, অভিনন্দন বন্ধু সার্জিস, তোমাদের একসঙ্গে ভালোবাসা এবং সুন্দর মুহূর্তে ভরা একটি জীবন কামনা করছি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ একই ছবি পোস্ট করে সার্জিস আলমকে শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে সার্জিসকে শেরওয়ানি ও পাগড়ি পরা বরবেশে দেখা গেছে। তার পাশে দাঁড়িয়ে আছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 1998 সালের 2রা জুলাই পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন সার্জিস আলম। তার বাবা আক্তারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম। দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড়। তার ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব। ঢাকার BAF শাহিন কলেজ থেকে HSC এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেছেন সার্জিস আলম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর 21 হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। তাছাড়া নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। গত বছরের জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন। তো বন্ধুরা, ধরা পড়ে গিয়েছে একটা বড় রকমের স্ক্যাম ধরা পড়ে গিয়েছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক যারা একেবারে মাথায় বসে রয়েছে, চোখমোটা হাসনাত, সার্জিস আলম, একটা লক্ষ লক্ষ টাকার ঘাপলা করে ফেলেছে এরা, মানে করে দিয়েছে না। এরকম কোনো প্রতিবেদন পাবলিশ হয়নি যেখানে হাসনাত, সার্জিস এরা লক্ষ লক্ষ টাকা নিয়েছে। তবে এখন আমাদের সামনে যে তথ্য উঠে আসছে বা ছাত্র আন্দোলনের ওই কমিটিতে থাকা খোদ ওই ছাত্ররাই যে সমস্ত অভিযোগ তুলছে, সেগুলো নিয়ে বিশ্লেষণ করে হিসাব নিকাশ করলে এরকম কিছুই সামনে উঠে আসে যে এই হাসনাত, সার্জিস, কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছে এরা একটা বড় মাপের একটা টাকার ঘোটালা পাকিয়েছে। এখন এরা তো স্পেশালিস্ট, তাই না, যে কোনো জিনিস হাইজ্যাক করাতে। যেমন প্রথম দিকে আমাদের জুলাই মাসে যে কোটা আন্দোলন ছিল, একটা সহজ সরল সাধারণ আন্দোলন ছিল। এখন সেই সাধারণ কোটা আন্দোলনটাকে হাইজ্যাক করে তারা সরকার বিরোধী, সরকার পতনের আন্দোলন বানিয়ে দিল। দফা 1 দাবি 1, মানে কোটা থেকে চলে গেল দফা 1 দাবি 1, মানে আন্দোলনটাকে টোটাল হাইজ্যাক করা হয়েছিল। তো সেরকমই এখন হাইজ্যাকিং করা হয়েছে এই জুলাই আন্দোলনে গঠন হওয়া যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি করা হয়েছিল, জেলায় জেলায় কমিটি বানানো হয়েছে, সেই কমিটি হাইজ্যাক করে ফেলেছে এরা। এবং হাইজ্যাক করে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা একটা ঘাবলা করেছে। সেরকম কিছুরই আমরা গন্ধ পাচ্ছি এখান থেকে। বন্ধুরা, রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মহিন সরকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা। মানে রাজশাহীতে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি রয়েছে, সেই কমিটির মুখ্য দুজনকে আপনার অবাঞ্ছিত ঘোষণা করেছে সেই কমিটিতে থাকা অন্য ছাত্ররা। কেন করেছে? এবার সেই কেন করেছে সেইগুলো জানতে গেলে আমাদেরকে একটু একটু করে তাদের প্রত্যেকটা অভিযোগ শুনতে হবে। আর এই অভিযোগগুলো শোনার পর যাদের উপরে এই অভিযোগগুলো তোলা হচ্ছে, মানে ওই কমিটিতে থাকা প্রধান যারা আছে, তারা যে বয়ান দিচ্ছে, এই দুটোকে মিলালেই আমরা একদম স্পষ্ট হিসাব পেয়ে যাব যে এর মধ্যে কিছু একটা তো হয়েছে। এখন তাদের অভিযোগগুলো এক এক করে আপনাদেরকে বলি যে কেন তারা নিজেদের কমিটিতে থাকা নিজেদেরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজনকে অবাঞ্ছিত ঘোষণা করছে এবং বড় বড় আর কি তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে। দেখুন কি বলছে তারা। একটি স্বার্থান্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের মাইনাস করে 5ই আগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রহসনের পকেট কমিটি গঠন করেছে। এখন কে করেছে, কারা করেছে, মানে করা হয়েছে তারা বলছে, কিন্তু কে করেছে, কারা করেছে সেটা উল্লেখ করা হচ্ছে না। তারা কি বলছে দেখুন। আন্দোলন বিরোধী এসব ব্যক্তি
বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজারে চাঁদাবাজি, ক্ষমতার দখল এবং সুবিধা নেওয়ার অভিযোগে অভিযুক্ত। মানে এই কমিটিতে যাদেরকে ঢোকানো হয়েছে, বলা হচ্ছে, এরা বলছে তারা চাঁদাবাজি এইসবের সাথে যুক্ত। তারা অভিযোগ করছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে। আচ্ছা, আন্দোলনের সময় রাজশাহীর বাইরে ছিল, আন্দোলনে সম্পৃক্ততাই ছিল না, তাদেরও কমিটিতে স্থান দেওয়া হয়েছে। হত্যা মামলার অন্যতম আসামিকেও এই কমিটির শীর্ষ পদে রাখা হয়েছে। এরা আন্দোলনের চেতনা বিকৃত করে ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থসিদ্ধির ষড়যন্ত্রে লিপ্ত। তাই 24 ঘন্টার মধ্যে তাদেরকে বাতিল করতে হবে। সেই নিয়ে কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেল, আব্দুল হান্নান মাসুদ, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ তাদের কাছে তাদের হস্তক্ষেপ কামনা করেছে। সুতরাং এরা যে দাবিগুলো করছে সেগুলো হচ্ছে এই কমিটিতে মোটা অঙ্কের একটা টাকা খেয়ে এমন কিছু মানুষকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যারা এই আন্দোলনের মধ্যে ছিলই না, আন্দোলনের সাথে তাদের কোনো সম্পৃক্ততাই নেই। উপরন্তু তাদের নামে আর কি অভিযোগ আছে তারা বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজারে চাঁদাবাজি, ক্ষমতার দখল, সুবিধা নেওয়ার এই সমস্ত অভিযোগে অভিযুক্ত। তো কেউ বা কারা এই কমিটির মধ্যে এরকম কিছু মানুষকে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে মোটা অঙ্কের টাকা, এখানে তারা বলছে, আমি বলছি না, মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদেরকে এই কমিটিতে ঢুকিয়ে কমিটি গঠন করা হয়েছে। এইবার আসুন আসল মূল লাইনটা। এখন যাদের উপরে এই অভিযোগটি করা হচ্ছে, যে দুজনের উপরে, তাদের মধ্যে হচ্ছে সালাউদ্দিন আম্মার। এই সালাউদ্দিন আম্মার কি বলছে শোনেন। তিনি বলছে যে কমিটি করার ব্যাপারে আমাদের কোনো হাত নেই, আমরা কমিটি বানাইনি, এটা কেন্দ্র যাচাই বাছাই করে করেছে। সুতরাং কেন্দ্রে কারা ছিল? কেন্দ্রে আছে আমাদের এই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ভুঁইয়া, তারপরে হাসনাত আবদুল্লাহ, এরা কেন্দ্রে আছে। সুতরাং এখন টোটাল ব্যাপারটা কি দাঁড়ালো, যারা কেন্দ্রে আছে তারাই ওই কমিটিটা গঠন করেছে, বাইরের কেউ নয়। কারণ যার উপরে অভিযোগ তোলা হচ্ছে সে তো স্পষ্ট বলে দিচ্ছে। সে যদি এটা মিথ্যে বলতো তাহলে তো এটা সাথে সাথে ধরা পড়তো, গণমাধ্যমে তো উঠে আসতো না, বা হাসনাত, সার্জিস এরা তো ঝাঁপিয়ে পড়তো যে না আমরা ওই কমিটি গঠন করিনি। তারা এখনো পর্যন্ত আওয়াজ দেয়নি, চুপচাপ রয়েছে। সুতরাং তারাই এই কমিটি গঠন করেছে এবং আমরাও দেখেছি যে তারা বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছে কমিটি গঠন করতে। কিছু মাস আগে পর্যন্ত এই সমস্ত কার্যক্রম চলেছে, এখন সেটা বন্ধ রয়েছে কারণ সমস্ত জায়গায় কমিটি গঠন হয়ে গিয়েছে। তো এই কেন্দ্র খোদ কমিটি গঠন করেছে এবং কমিটিতে কে কোন পদ পাবে, কে কোন জায়গায় থাকবে, এই সমস্ত কিছু হাসনাত, সার্জিস এরা নির্ধারণ করে এসেছে। কিন্তু এখন যখন বেলা অনেকটা বেড়ে গিয়েছে, জল অনেকটা দূরে চলে গিয়েছে, তখন এই কমিটিতে থাকা ছাত্ররা বুঝতে পারছে যে এই কমিটির ভিতরে এমন কিছু মানুষকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যারা আন্দোলনে ছিলই না, যারা চাঁদাবাজি করে, গুন্ডামি করে, তোলে, বাজারে গিয়ে মানুষের সাথে লড়াই ঝগড়া করে, তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা এখন বুঝতে পারছে। সেই জন্য তারা এখানে দেখুন একেবারে সংবাদ সম্মেলন করে তাদেরকে আর কি বাতিল করার ঘোষণা দিচ্ছে। সুতরাং এটা কেন করা হয়েছে? কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত, সার্জিস এরা কি দেশ পরিবর্তন করতে এসেছে? এরা তো এদের পকেট ভরাতে এসেছে, তাই না? তো এরকম চাঁদাবাজি যারা করে, দখলদারি যারা করে, গুন্ডামি যারা করে, মানুষের উপরে হামলা মামলা যারা করে, তাদেরকে যদি পাশে না পাওয়া যায় তাহলে পকেট ভরবে কি করে? তারা সমাজে যে কাজে এসেছে সেই কাজে সফল হবে কি করে? সুতরাং এখন ধীরে ধীরে আস্তে আস্তে সব উঠে আসছে। যেমন এই একটা খবর যে এই কমিটি গঠন করা নিয়ে এই সমন্বয়কদের অনেক মোটা অঙ্কের
একটা টাকার গেম খেলা হয়েছে। নয়তো এই যে লক্ষ লক্ষ টাকা কমিটির যে কার্যালয়, সেই কার্যালয়ের ঢাকায় যেসব এক একটা কার্যালয় রয়েছে, লক্ষ লক্ষ টাকা মাসিক ভাড়া যা আমি শুনলাম, তারপরে বিদ্যুৎ বিল, স্টাফ, এটা সেটা হ্যানা ত্যানা কত কিছু আছে, নিজেরা সব কালো কালো পেজারো গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে। কোথা থেকে আসছে? ইম্পোর্টেড জামা কাপড়, স্যুট বুট, কোথা থেকে আসছে মাসিক খরচ? লাখ লাখ টাকা মাসিক খরচ কোথা থেকে আসছে? আমাদের ইউনুস বাবু কি এদেরকে কিছু দিচ্ছে নাকি মাসোয়ারা? না তো। তাহলে এরা টাকা কোথা থেকে পাচ্ছে? এরকমই এই বিএনপির ছাত্র দলের যে সমস্ত এখন আমরা প্রতিদিন খবর পাচ্ছি, এই বাজারে গিয়ে দখল করছে, ওর জমি দখল করছে, ওই বাড়িতে ডাকাতি হচ্ছে, এই বাড়িতে দুপুরবেলা ডাকাতি হচ্ছে, তারপরে রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, তার হাত, এই পরশুদিন যে খবরটা করলাম আমি, রাস্তা দিয়ে দুপুরবেলা একটা মানুষ হেঁটে যাচ্ছে, আত্মীয়র বাড়িতে গিয়েছিল, তার হাতের এই কনুই থেকে কেটে নিয়ে চলে গিয়েছে, সামান্য একটা মোবাইল আর পকেটে কিছু টাকা ছিল সেই জন্য। কিন্তু তারা ধরা পড়ছে না কেউ। এবং এই বিএনপির ছাত্র দলের যে সমস্ত জঙ্গিরা, আতঙ্কবাদীরা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করছে সমাজে, তাদেরকেও থানায় নেওয়া হচ্ছে না। তাহলে এই সমস্ত মানুষগুলো, আতঙ্কবাদীগুলো মদত পাচ্ছে কোথা থেকে? এই কেন্দ্রে যারা আছে, ক্ষমতায় যারা আছে, তাদের কাছ থেকে মদত পাচ্ছে। আর এই মদত পাওয়ার জন্য তারা কিছু মালটু তাদের পকেটে ঢুকিয়ে দিচ্ছে। সুতরাং এবার বুঝতে পারছেন তো যে এরা এদের কমিটিটাকেও হাইজ্যাক করে নিয়েছে। এখন এই যে সমস্ত আর কি সাধারণ ছাত্র যারা ছিল, যাদের মধ্যে এত ঘুরপেচ নেই, তারা এখন ধীরে 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 বুঝতে পারছে যে এই হাসনাত, সার্জিস এরা আসলে কী জিনিস এবং কি কারণে এই আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে। সুতরাং বন্ধুরা, এখন যাওয়ার আগে অবশ্যই প্রশংসায় ভাসছে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদের কথা কিন্তু আমি এখানে বললাম না, কারণ আমি যে বিষয়টা এখানে আলোচনা করছি তার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ জড়িত নয়। দর্শক, বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় আইকন কিন্তু এরা, আমি যাদের নাম বললাম। বাংলাদেশের প্রতিচ্ছবি নাহিদ, মাহফুজ, হাসনাত, সার্জিসটাই বাংলাদেশ। ওরা আমাদেরকে এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে দিচ্ছে, নাহলে আমাদেরকে এতদিন হাসিনা ধরে ফেলতো, অনেককে আয়না ঘরে নিয়ে গুম করে অথবা ক্রসফায়ার নামে হত্যা করত। ওরাই বাংলাদেশ, নাহিদ, হাসনাত, সার্জিসই বাংলাদেশ। ওদের একটা বিশেষ দিক, ওরা যে আগামী দিনের বাংলাদেশের প্রতিচ্ছবি, নতুন বাংলাদেশ যে কত সুন্দর, ওদের জীবনযাত্রাটা একটু দেখেন। ওরা ভবিষ্যৎ নেতা, ওরা কেউ কেউ অলরেডি নেতা। দেখেন, এই যে যারা উপদেষ্টা, বিশেষ করে নাহিদ এবং মাহফুজ আলম, ফুল মন্ত্রী, এর চাইতে বড় নেতা আর কি? ওদের চাইতে বড় আছে প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা, এই টাইপের। ওরা তো একেবারেই হেভিওয়েট পার্সোনালিটি। ওরা কেমন লোক, ওদের জীবনযাত্রাটা একটু দেখেন। এবং ওদের পথে যারা উপদেষ্টা হয়েছে, ওই পথে যারা যাচ্ছে, পরবর্তীতে যারা এমপি মন্ত্রী হবে, হাসনাত, সার্জিস, ওদের জীবনযাত্রাটা দেখেন। তারুণ্যের রাজনীতিটা কেমন হতে যাচ্ছে। বাংলাদেশে এতদিন কি দেখতেন? এই ধরনের আইকন যারা, যেমন আইকনদের মধ্যে ব্যারিস্টার সুমন, তৌহিদ আফ্রিদি, রাফসান্দা ছোট ভাই, আগে এদেরকে দেখেছেন না? এরা ছিল ইনফ্লুয়েন্সার। এখন ইনফ্লুয়েন্সার হচ্ছে হাসনাত, সার্জিসেরা। এদের উপর কোনো ইনফ্লুয়েন্সার নেই। তাদের জীবনযাত্রা কেমন ছিল? তাদের গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতো। কেউ বিয়ে করলে স্ত্রীকে নিয়ে শত শত কন্টেন্ট, মানে এগুলো নিয়ে জনগণ মেতে থাকতো। এবং আওয়ামী লীগ ওই তাদের সেলিব্রিটিদের বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে জাতিকে কয়েকদিন ঘুরাতো। তার স্ত্রী কেমন, দেখতে কেমন, সাইজ কি, এগুলো নিয়ে কথাবার্তা বলতো। আওয়ামী আমলে হাসিনার সেলিব্রিটিদের বিবাহ পরবর্তী ঘটনার
পরবর্তী চিত্র এরকমই থাকতো, যে কেমন দেখতে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের এই নতুন বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের আমাদের আইকন, আমাদের ইনফ্লুয়েন্সার, তাদের জীবনযাত্রাটা কি? এই যে আমি কয়েকজনের নাম বললাম, তার মধ্যে আসিফ এখনো বিয়ে করে না, অতএব আসিফের কথা বাদ। নাহিদের স্ত্রীকে আপনারা চেনেন? কেউ দেখেছেন? অনেকের ভুয়া ছবি দেখেছেন, কিন্তু অরিজিনালি নাহিদের স্ত্রীকে মিডিয়ায় দেখা যায় না। নাহিদ নামাজ পড়েন, নামাজি ছেলে, স্ত্রীকে শালীনভাবে রাখেন। এরা হচ্ছে আমাদের নেতা। নাহিদের ব্যক্তিত্ব সম্পর্কে একটু দেখেন, কেমন নেতা, কেমন মানুষ, তার ভদ্রতা, নিষ্ঠা, একাগ্রতা, এরকম নেতাই তো আমরা চেয়েছি। দেখেন, আমি একটু জামাত শিবিরের সাথে রিলেট করে আলোচনাটা করি। জামাত শিবির কি চায়? বিশেষ করে শিবির, তারা তার ক্ষমতায় যেতে চায় না, আদর্শ মানুষ তৈরি করতেছে। শিবির একটা স্লোগান আছে যে আমাদের এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশের সব জায়গায় নেতৃত্বে যাক। এরাই সেনাবাহিনীর প্রধান হোক, এরাই বিমান বাহিনীর প্রধান হোক, এরাই সচিব হোক, এরাই ডিসি হোক, এবং সেখানে যে তারা একটা ইসলামী মূল্যবোধ দেখাবে যে তাদের জীবন কত সুন্দর, কতটা সৎ। এখন নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস ওরা শিবির করে নাই, কিন্তু শিবির যেরকম চায় সেরকম প্রত্যাশিত চরিত্র ওদের দেখতে পাচ্ছে। এতে অবশ্য জামাত শিবির একটু লস, আমি আসছি সেদিকে। এরপরে মাহফুজ আলম, তার স্ত্রীকে দেখেছেন? খাস পর্দা করে। মাহফুজ আলমের স্ত্রী বাংলাদেশে একজন প্রখ্যাত আলেম দ্বীনের মেয়ে, বাংলাদেশে একজন শীর্ষস্থানীয় আলেমের মেয়ে, এবং খাস পর্দা করেন মাহফুজ আলমের স্ত্রী। দেখেন নাই, দেখবেনও না কখনোই মিডিয়ার সামনে। হ্যাঁ, প্রয়োজন হলে শালীনতা বজায় রেখে আসবে, কিন্তু সব করে বেরাবেন না। তাতে মাহফুজদের চাইতে বড় কোনো সেলিব্রিটি বর্তমানে নেই। হাসনাত আব্দুল্লাহ কিছুদিন আগে বিয়ে করেছে। হাসনাত নামাজি ছেলে, নামাজের টাইম হলে নামাজের, এই যে দেখেন না, তাবলিগের ইস্তেমায় গিয়েছে, কপালে নামাজের চিহ্ন, এই নামাজের চিহ্ন কপালে, বিষয়ে হাদিস রয়েছে, এই চিহ্ন সুপারিশ করবে, এটা শিয়ার যে তিনি নামাজি। মামুনুল হক এটার প্রশংসা করেছেন। হাসনাত বিয়ে করেছেন, তার স্ত্রীকে দেখেছেন। এবার সার্জিসের বিবাহ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, গণমাধ্যমের খবর। কোরআনের হাফেজাকে বিয়ে করলেন সার্জিস। তাহলে চিন্তা করেন, এই হাসনাত, সার্জিস, নাহিদ, মাহফুজ, ওদের দৃষ্টিভঙ্গি, ওদের লাইফস্টাইলটা কি? ওরা সেলিব্রিটি, ওরা ইনফ্লুয়েন্সার, ওরা রাজপথের লড়াকুর সৈনিক, ওরা উপদেষ্টা, ওরা ভবিষ্যৎ এমপি মন্ত্রী। ওরা স্ত্রীকে দেখিয়ে বেড়ায় না, ওরা নামাজ পড়ে, ওরা পর্দা করে, ওরা পর্দা করায় স্ত্রীদেরকে। এই সোশ্যাল মিডিয়ার ওই যুগেও ওদের স্ত্রীদেরকে গোপন রাখতে পারে, এটা ওদের ক্ষেত্রে অসম্ভব হওয়ার কথা ছিল। আমাদের ছোটখাটো উইটকা ফুটকা সেলিব্রিটিদের স্ত্রীদেরকেও সারা পৃথিবী চেনে। ওদের মতো হাই প্রোফাইল সেলিব্রিটি তাদের স্ত্রীদেরকে মানুষ চেনে না, দেখতে পারে না। তারা কোরআনে হাফেজাকে বিয়ে করে, তারা মাদ্রাসা স্টুডেন্টকে বিয়ে করে, ওরা নিজেরাও মাদ্রাসায় পড়েছে। মাহফুজ মাদ্রাসায় পড়েছে, আসিফ নাহিদ মাদ্রাসায় পড়েনি, হাসনাতও মাদ্রাসায় পড়েনি, আমার জানা মতে সার্জিসও মাদ্রাসায় পড়েনি, কিন্তু ওরা নামাজি। এরকম নেতৃত্বই তো জাতি দেখতে চায়। আমাদের বাংলাদেশটা কেমন, সজীব ওয়াজের জয়, তার জীবনযাত্রা কেমন, এটার দিকে তাকালেই বুঝতে পারবেন হাসিনার আমলের সেলিব্রিটিদের জীবনযাত্রা কেমন, আর এখনকার সময়ে আসিফ নাহিদদের জীবনযাত্রা কেমন। এরা হবে আগামী দিনের বাংলাদেশ। অতএব আমাদের বাংলাদেশটা কতটা পরিচ্ছন্ন হবে যদি এদের মতো লোক নেতা হয়। জামাত শিবির এটাই চায় যে এই টাইপের লোকজন নেতৃত্বে আসুক। তো এতে অবশ্য এরা যখন রাজনীতিতে আসবে, দেখেন জামাতের বা শিবিরের একটা স্পেশালিটি হচ্ছে তারা ভদ্র, সচ্চরিত্রবান। এখন জামাত শিবির না করে যদি অন্য দলের লোকজনও যদি জামাত শিবিরের মতো ভদ্র, সচ্চরিত্রবান হতে পারে, তাহলে তাদের প্রতি মানুষের আকর্ষণ থাকবে, জামাতের ভাগ কমে যাবে। এতে জামাতের কোনো আপত্তি নেই, জামাত চায় এটা। তাদের আদর্শ মানুষ গ্রহণ করবে, যেমন চরমনের ছেলেরা শিবিরের ফরম্যাট ফলো করছে, এতে কোনো আপত্তি আছে শিবিরের? নেই। শিবির এটাই চায়। এই যে জামাতের আবিষ্কৃত ইসলামী ব্যাংক, এখন সব ব্যাংকের একটা উইং আছে, উইন্ডো আছে, এটা জামাতের একটা অর্জন যে তাদের থিওরি এখন রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ ব্যাংকে গৃহীত হয়েছে, তাদের কোনো আপত্তি নেই। তো দর্শক, সত্যি এগুলো ইমপ্রেসিভ
নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি যে আমরা কেমন চাই, আদর্শ মানুষ। খবরটা খুবই আনন্দের, একটু শোনাতে চাই আপনাদেরকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বিয়ে করেছেন বরগুনার মেয়ে হাফেজা শারমিন আক্তার রাইতাকে। এই যুগে তার বাবা উচ্চ পর্যায়ের একজন আইনজীবী। এই পরিবারের মেয়েদেরকে হেফজো পড়ায়, হাফেজ বানায়, এটাও কিন্তু রেয়ার। এবং তাদেরকে সার্জিসের মতো সেলিব্রিটিটা বিয়ে করে তাদের পছন্দ যে কতটা পরিশীলিত, ওদের পছন্দ যে কতটা ভালো, আমি সত্যি ইমপ্রেস। দোয়া করি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ওদেরকে সম্মানিত করুক। 31 জানুয়ারি আসরের নামাজের পর গাজীপুরের রাজেন্দ্র রিসোর্ট পারিবারিকভাবে তাদের বিবাহ করা সম্পন্ন হয়। সার্জিসের শ্বশুর ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট লুৎফর রহমান, এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা এই টাইপের পরিবারের সন্তানদের, মেয়ে সন্তানদেরকেও হেফজো পড়ায়। জামাত নেতারা একটু শিখুন, আপনাদের ছেলে মেয়েদেরকেও একটু হাফেজ বানান। কতজনের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান একটু দেখেন। তবে তিনি স্ত্রী, মেয়ে এবং 2 ছেলেকে নিয়ে ঢাকার বাসাবোজনের শাহজাহানপুর এলাকায় থাকেন। সার্জিস আলমের স্ত্রীর নাম শারমিন আক্তার রাইতা। রাইতা 1 বোন ও 2 ভাইয়ের মধ্যে সবার বড়, তিনি কোরআনের হাফেজা। যাই হোক দর্শক, শুভকামনাই নবদম্পতির জন্য। আর সার্জিস তো এখন জাতীয় নেতা, সেই হিসাবে তাদের এরকম এত সুন্দর পছন্দ, এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের আমলে যেই সিম্প্যাথিরা পাইতেন, জাস্ট গেল 1 মাসে এই সিম্প্যাথির জায়গাতে যেই শব্দগুলা আওয়ামী লীগ সরকার ব্যবহার করত, ঠিক একই শব্দের কাছাকাছি এখন অন্যান্য রাজনৈতিক দলগুলো ব্যবহার শুরু করছে। ওই দিন খুব বেশি দূরে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই আওয়ামী লীগের বাইরে, মানে বাকি জাতির কাছে যে ভালোবাসার জায়গাটা ছিলেন, সেখান থেকে খুব দ্রুত পড়ে যাবেন। এমনকি পরিস্থিতি যদি বিগড়াই যায়, নির্বাচন খুব দ্রুত দিতে হইতে পারে। আর এই সরকারের এক্সিট সিস্টেমটা খুবই প্যাথেটিক ওয়েতেও হইতে পারে। এখন মনে করতেছেন কেন? বুঝা হোক না বুঝা হোক, মাঝে মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক কথা বলেন যেগুলোতে পেচকি লেগে যায়। যেমন মাস্টার মাইন্ড শব্দটা নিয়ে পেচকি লাগছে, ম্যাটিকুলাস প্ল্যান শব্দটা নিয়ে পেচকি লাগছে। এবার লাগছে কোনটা নিয়ে? ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে ফিনান্সিয়াল টাইমসে দেওয়া সাক্ষাৎকারের বেশ কিছু জিনিস আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। এমনকি আমি নিজেও আশ্চর্য হচ্ছি যে ওনার মতন একজন বুঝের মানুষ ইন্টারন্যাশনাল মিডিয়াতে তিনি যখন এই বক্তব্য দিচ্ছেন, তাহলে তিনি কতটুকু নিরপেক্ষ একজন সরকার প্রধান হিসাবে। একজন ব্যক্তি হিসাবে আমি আপনি যে কোনো দলকে ভালোবাসতে পারি, যে কোনো কাউকে ভালোবাসতে পারি, আমার ভোটটা আমি দিতে পারি, কিন্তু যখন আমার হাতে ক্ষমতা আছে, তো সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি? নিরপেক্ষ থাকতে হবে। যেহেতু তিনি এই মুহূর্তে সরকার প্রধান, আরেকটা সুষ্ঠু নির্বাচনের জন্য পুরা জাতি 16 বছর অপেক্ষা করছে। তো এই যে অপেক্ষার পালার পরে যে নির্বাচন আসতে যাচ্ছে, সেই নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তরে কতটুকু নিরপেক্ষ? এখন তিনি যদি নিরপেক্ষই হন, ফিনান্সিয়াল টাইমসকে যে পডকাস্টে দেওয়া সাক্ষাৎকার তিনি বলছিলেন রাজনৈতিক দল করার বিষয়টাতে ছাত্ররা প্রথমে রাজি ছিল না, তিনি রাজি করাইছেন। জিল্লুর ভাই গতকালকে একটা প্রোগ্রাম করছে, এর আগেও আরেকজন সাংবাদিক এই কথাগুলো বলছিলেন। আমার কাছে একটু খটখটা লাগছিল, বাট কালকে শিওর হয়ে গেলাম। কি বক্তব্যরা? যে ছাত্রদেরকে তিনি বলছেন তোমরা একটা রাজনৈতিক দল করো, নির্বাচনে আসো। তো ছাত্ররা বলছে যে আমাদেরকে তো কেউ ভোট দিবে না, আমাদের কে চিনে পুরা বাংলাদেশের মধ্যে, ওইভাবে কি আমরা একটা সিটও তো পাবো না সংসদে যাওয়ার জন্য। তো তিনি বলতেছেন, এগুলো ওনার মুখের কথা, যে তোমাদেরকে সারা বাংলাদেশ চিনে, তোমরা আসো। এখন একটা জাতিকে তিনি ডাইকে আনতেছেন। ছাত্রদের প্রতি সবাই একটা সিম্প্যাথি মেন্টালিটি আছে, তাদেরকে পছন্দ করে ভালোবাসে, সেইটা আলাদা। ছাত্ররা ব্যক্তি ইচ্ছায় রাজনৈতিক দল করুক, সেইটা আলাদা। কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান যিনি, তিনি উৎসাহ দিচ্ছেন তোমরা নির্বাচনে আসো। তারা বলতেছে আমরা একটা সিট পাবো না, তিনি বলতেছেন পাবেন। তো বিএনপির জায়গা থেকে আজকে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, আবার বিএনপির বক্তব্য কি, যে এটা হচ্ছে কিংস পার্টি। কিংস পার্টি মানে কি? যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়
যে বাহিনীটা গঠিত হয় বা যে পার্টিটা, তো বিএনপিও ওয়ান্স আপন এ টাইম তারাও কিন্তু কিংস পার্টি ছিল, সো তারা কিংস পার্টিটা একটু ভালোই বোঝে। এখন ছাত্রদের যে পার্টিটা তৈরি হচ্ছে, এখানে বেশ কিছু কৌশল অবলম্বন করা হচ্ছে বিএনপির দাবি। বিএনপির বক্তব্য যে এই দলটাকে গঠন করতে সরকার সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা করছে, রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করছে। যেমন সার্জিসরা বা হাসনাতরা যেখানে যাচ্ছে ফুল প্রোটেকশন পাচ্ছে। এই প্রোটেকশনটা কেন পাবে? তারা কি উপদেষ্টা? বিএনপির কিন্তু বক্তব্য এই জায়গাগুলোতে আসতেছে, এমনকি অনেক জায়গায় তারা হাত দিচ্ছে। এটা কি তাদের রাইট আছে? তারা কি সরকারের কেউ? নাহিদ পারে, আসিফ পারে, সেটা আলাদা। এখন বিএনপি বলছে ছাত্ররা যদি নতুন রাজনৈতিক গঠন করে নিজেরা স্বাগত জানায়, কিন্তু সরকার থেকে যে দল গঠন করা হবে সেই দলকে দেশের মানুষ মেনে নেবে না, প্রয়োজনে রাজপথে নামবে। কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম বলছিল যে আরেকটা 5ই আগস্ট হইতে পারে, আপনারা প্রস্তুত আছেন তো? এখন এই পেচকিগুলা কেন লাগছে? ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নিজের মুখ দিয়ে বলেন তিনি ছাত্রদেরকে উৎসাহিত করছেন একটা দল গঠন করার জন্য, তিনি বলছেন তরুণদের হাতে নেতৃত্ব দেওয়া উচিত, নয়তো কি হবে এই আন্দোলনের যে রেজাল্টটা, এইটা অন্যান্য শক্তিরা আগের মতন ব্যবহার করে ফেলবে, মানে দেশ আগের মতন হয়ে যাবে ফেসিবাদের যেই বা বাকি যে শক্তিরা আছে পুরানারা। তো এটা থেকে বোঝানো হয়েছে বাকি যে রাজনৈতিক দলগুলো, তিনি মনে করছেন ছাত্রদের হাতে দেশ নিরাপদ। কোনো কোনো অংশে অনেকেই মনে করছেন, আবার কেউ কেউ মনে করছেন যে না, ছাত্ররাও ক্ষমতার দিকেই ধাবিত হচ্ছে, তারাও মানে রাষ্ট্রীয় প্রটোকলের মধ্যে থেকেই অনেক কিছু করছে, যেটা বাকি যে ছাত্র নাম দিয়ে তারা আছে, তারা এখন কেউ ছাত্র না, সবাই পড়াশোনা ওভার করে ফেলছে, এখন তারা বিভিন্ন দায়িত্বে আছে। তো প্রকৃতপক্ষে যারা ছাত্র, সিদ্ধান্তগুলো তারা নিচ্ছে না, হাতে গোনা কয়েকজন, এরা এখন কেউ রানিং স্টুডেন্ট না, এরা স্টুডেন্ট লাইফ ওভার করে ফেলছে। আর ছাত্রদের রাজনৈতিক দল গঠনের যে সিদ্ধান্ত, সেটাও হাতে গোনা গুটি কয়েক 15-20 অথবা 50 জনের একটা টিম, তারাই গুলা করছেন। মূল ছাত্ররা ক্যাম্পাসে ফিরে চলে গেছে, মাঠে কারা আছে যারা ছাত্র না, যারা সমন্বয়ক হিসেবে বা আরও বিভিন্ন নাগরিক কমিটি, আরও যে মানে জায়গাগুলো আছে যাদেরকে আমরা দেখতেছি টকশুটে, এরা হচ্ছে তারা। এখন বিএনপি বলতেছে যদি এরকম আসেন, এই সরকারের অধীনে নির্বাচন হবে না, মানব না, কারণ এই সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না। এটা বিএনপি বলা লাগে কেন? ছোট্ট একটা বাচ্চাও এই কথাই বলবে। ডক্টর ইউনূস নিজে যে জিনিসটার উদ্যোক্তা, 1/11-এর সময় যে স্বপ্ন তার ভিতর ছিল, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার যে প্ল্যাটফর্ম তিনি পাইছেন, তিনি যখন এই স্বপ্নকে বাস্তবায়ন করবেন, তাহলে নির্বাচন হইলে এই সরকারের আন্ডারে, ডক্টর ইউনূসের আন্ডারে, সেই সরকার নিশিরাইতে সরকারের থেকে ভালো হবে, এটা অনেকে মানতে চাচ্ছে না। কারণ ডক্টর ইউনূস বাকি রাজনৈতিক দলগুলোর সম্পর্কে নেগেটিভ ধারণা পোষণ করেন অন্তরে। তার কথায় পডকাস্টে এটাই, জিল্লুর ভাইয়ের পুরোটা বক্তব্য শুনেন, উনি রেফারেন্স দিয়ে বলছিলেন কথাগুলো। এখন এই ধরনের বক্তব্য আমার কাছে মনে হচ্ছে ডক্টর ইউনূস নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। আওয়ামী লীগের যে বাকি মিশন ছিল ডক্টর ইউনূসকে অপমানিত করার, এইটা মনে হয় আবার টিএনপি করে ফেলবে। মুখে মুখে সবাই বলে শ্রদ্ধেয় ট্রদ্ধেয়, খালি সময় হোক না, দেখবেন ভাষা চেঞ্জ হইতে সেকেন্ড লাগবে, সেকেন্ড। সবার মধ্যেই এখন একটা সন্দেহ ঢুকে গেছে যে ছাত্রদের এই রাজনৈতিক দল, এটা ডক্টর ইউনূসের ইন্ধন, তিনি পৃষ্ঠপোষকতাকারী আর রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থাকার কারণে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে লাখো কোটি ভালোবাসা। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজটি দেখেছেন, এখানে কিন্তু অনেকেই বলতেছে যে সার্জিস আলম নাকি বিয়ে করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। তো বন্ধুরা, এটা মূলত টোটালি একটা ফেক এবং এটা একটা গুজব ছিল। দয়া করে আপনারা কেউ গুজবে কান দেবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সঠিক তথ্য জেনে ক্লিয়ার হবেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। দয়া করে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো
তো বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখেছেন সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে নিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি। যা কিছু দেখেছেন, যা কিছু শুনেছেন সব কিছুই সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে একের পর এক ধাপে ধাপে আমাদের চ্যানেল থেকে সেটা প্রচার করা হয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন সার্জিস আলম আসলে কাকে বিয়ে করেছে। মূলত সার্জিস আলম যাকে বিয়ে করতেছে সে একটা কোরআনের হাফেজকে বিয়ে করেছে এবং পদ্মাশীল মেয়েকে বিয়ে করেছে। তো বন্ধুরা, এতক্ষণে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন সে কোন ধর্মে এবং কিভাবে বিয়ে করেছেন সেটাও কিন্তু অলরেডি ভিডিওর মাধ্যমে দেওয়া ছিল। সে অনেকেই বলতেছে যে সার্জিস আলম মনে হয় প্রেম করে বিয়ে করতেছে, মানে লাভ ম্যারেজ করে বিয়ে করতেছে। মূলত আসলে তা না, লাভ ম্যারেজ করে বিয়ে করছে না সার্জিস আলম। এই সমন্বয়ক সার্জিস আলম মূলত বিয়ে করতেছেন পারিবারিক সম্বন্ধ হওয়ার পরেই একটা বৈঠক হয়েছে, তারপরে তিনি বিয়ে করেছে। তো বন্ধুরা, এখন আপনারা ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছেন সার্জিস আলমের বিয়ে নিয়ে আর কোনো আপনাদেরকে আশা করা যায় কোনো অভিযোগ বা কোনো প্রশ্ন নাই। যদিও কারো এই সার্জিস আলমের বিয়ে সম্পর্কে কোনো অভিযোগ বা প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের জন্য অলওয়েজ আমরা কমেন্ট বক্সটা ফাঁকা রেখেছি, অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটি অবশ্যই কমেন্ট বক্সে করবেন। সেই সাথে যদি আপনাদের এই সার্জিস আলমের বিয়ে নিয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কমেন্ট বক্সে লিখবেন। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, ভিডিওতে অনেক কথা হলো, শেষ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই দোয়া করি। আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।